শুভেচ্ছা। শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান শহীদের প্রতি। এ সময় ৩ বাহিনী প্রধান ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। শুক্রবার রাতে শপথ গ্রহণের পর শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্মৃতিসৌধে রাষ্ট্রপতিকে স্বাগত জানান ৩ বাহিনীর প্রধান। বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা ও স্মরণ করেন মির্জা ফখরুল। বিউগলের সুরে উত্তোলন করা হয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত লাল সবুজের জাতীয় পতাকা। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নতুন রাষ্ট্রপতি। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনী একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল। 91 সংসদীয় গণতন্ত্র চালুর পর থেকে দেশ আর রাষ্ট্রপতি শাসিত নয়, বরং প্রধানমন্ত্রী শাসিত। কিন্তু তারপরেও দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির, যেই রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা জানালেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের সহ স্বাধিকার আন্দোলনের সকল শহীদদের প্রতি। তিনি আগামীতেও এই মুক্তিযুদ্ধকে সর্বোচ্চ শিখরে রাখবেন, গণতান্ত্রিক সংকটে কিংবা যে কোনো সময় বা প্রয়োজনে দায়িত্বশীল ও নিরপেক্ষ আচরণ করবেন, সেই প্রত্যাশা সকলের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সাভার জাতীয় স্মৃতিসৌধ। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত 5 মন্ত্রী প্রতিমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান মন্ত্রিসভায় নতুন সদস্য সংযোজন স্বাভাবিক বলে মন্তব্য করেন। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, কাকে কোথায় দিলে ভালো ফল মিলবে তা বিবেচনা করেই পদায়ন করেছেন প্রধানমন্ত্রী। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সবার আগে বাংলাদেশকে রেখে পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছে সরকার। আর দলের 31 দফা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। স্মৃতিসৌধ থেকে জিয়ার সমাধিতে যান মন্ত্রিসভার নতুন 6 সদস্য। সেখানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। যে মন্ত্রিসভা 6 মাস আগে গঠন করেছিলেন, এটা সারা বিশ্বে একটি স্বাভাবিক প্রক্রিয়া। তারই ফলশ্রুতিতে আজকে তিনি মন্ত্রিসভায় সংযোজন করেছেন। বাকি আলোচনা একটু প্রোগ্রেস হোক এবং আলোচনার ভিত্তিতে, আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা অবশ্যই যাব যখন দ্য টাইম ইজ রাইট। 1-1.5 বছরের মধ্যেই আপনারা বাংলাদেশের ভিন্ন চিত্র দেখতে পারবেন, যে চিত্রে আমাদের তৃণমূল পর্যায় থেকে আপনারা পর্যন্ত সবাই খুশি হবেন। আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে, এই দেশে গঠনের মাধ্যমে, এই উপকারী জ্ঞানগুলোকে আমরা বাস্তবায়নের মাধ্যমে তাদের কবরে যা যা পৌঁছাবো ইনশাআল্লাহ। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের 4 সদস্যের মরদেহ কুষ্টিয়ায় নেওয়া হয়েছে। আমরা এই বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, নিহত 4 সদস্যের মরদেহ তো কুষ্টিয়ায় নেওয়া হয়েছে, আমরা পরবর্তী আপডেট একটু জানতে চাই। লোপা, আমি এই মুহূর্তে রয়েছি দেবাশিস দত্তের বাড়ির সামনে। হয়তো আপনারাও এখন দেখতে পাচ্ছেন যে স্নেহাশিস দত্ত, অর্থাৎ দেবাশিস দত্তের যে শিশু সন্তান 3 বছরের, তার কফিনবন্দি যে মরদেহ সেটি নিয়ে যাওয়া হচ্ছে এবং দেবাশিস দত্তের মরদেহটিও এখানেই রয়েছে। এটা মহাশ্মশানের কুষ্টিয়া মহাশ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ তাদের এখন মহাশ্মশানে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ম অনুযায়ী যে রীতি রেওয়াজ আছে সেইটি তারা পালন
করবেন এবং তারপরেই তাদেরকে সমাহিত করা হবে, অর্থাৎ তাদেরকে সমাধিস্থ করা হবে, অর্থাৎ তাদেরকে প্রথমে মুখাগ্নির মাধ্যমে সমাধিস্থ করা হবে। এবং এখন ঠিক এটা যেটা দেখতে পাচ্ছেন, এটি সাংবাদিক দেবাশিস দত্তের মরদেহ। শেষ বিদায় পরিবারের কাছ থেকে কিছুক্ষণ আগেই শেষ বিদায় নিয়েছে তার পরিবারের লোকজন। কফিনবন্দি অবস্থায় তার মুখটা শুধু দেখতে পেরেছে এবং কান্নাজড়িত অবস্থা এবং শোকাহত অবস্থা, একেবারে পুরো এলাকা থমথমে অবস্থা। শত শত মানুষ জড়ো হয়েছে। কিছুক্ষণ আগে আসলে শত শত মানুষ আসলে ভিড় করেছিল তাদেরকে এক নজর দেখার জন্য, তাদেরকে এক নজর দেখার জন্য ভিড় করেছিল এখানে বাড়ির সামনে থেকে। এখন তারা বিদায় নিল এই জায়গা থেকে, ঠিক মহাশ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাও। যে আফসানা শারমিন, তাদেরকে কবরস্থানে, অর্থাৎ কুষ্টিয়া পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফনের জন্য যে কার্যক্রম, অর্থাৎ গোসল করা বা ধোয়ানো, সেটি শেষ করে তারা কুষ্টিয়া পৌর কেন্দ্রীয় কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করবে। সেটিও এখনো আরো কিছু সময় লাগবে এই পুরো প্রক্রিয়া শেষ হতে। এবং মূলত দেবাশিসের বাড়ির সামনে থেকে এখন আমরা যেটি দেখাচ্ছি, এখন শেষ বিদায় নিল, অর্থাৎ সন্ধ্যার পর থেকেই কুষ্টিয়ার স্থানীয় গণমাধ্যম কর্মী সহ এবং আত্মীয় স্বজন যারা যেখানে ছিল তারা সবাই এসেছে এবং এক প্রকার শোকাবহ অবস্থা। একেবারে শেষ বিদায়ের বেলায় আসলে এইরকম পরিবেশ আসলে আমাদের জন্য অনেক কষ্টকর বা দেখার মতো অবস্থা না। আসলে তারপরেও মেনে নিতে হচ্ছে বা হার মানতে হয়েছে মৃত্যুর কাছে। জানেন যে আসলে কলকাতার শিখাইন হোটেলে 19 আগস্ট রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় দেবাশিস পরিবারের এই 4 জনের মরদেহ পৌঁছেছে কুষ্টিয়াতে 10:30টার দিকে রাত। তারপর থেকে আসলে যারা অসংখ্য শুভানুদ্দায়ী গুণাগ্রহী যারা রয়েছে আসলে তারা সবাই এসে ভিড় করছে এক নজর দেবাশিস দত্ত এবং তার ছোট্ট শিশুকে দেখার জন্য। এবং দেবাশিস দত্ত তার মেয়েকে শুধুমাত্র মহিমা দত্তকে রেখে গিয়েছে। বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে না পারলে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অপরাধীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। রাতারাতি ধনী হওয়ার জন্যই সন্ত্রাসীরা চিকিৎসকদের টার্গেট করছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত 17 আগস্ট রাতে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখে ফেরার পথে রাজধানীর শান্তিনগর এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমান। গেল 1 বছরে সারা দেশে অর্ধশতাধিক চিকিৎসক হামলার শিকার হয়েছেন। 2025 সালে 600 চিকিৎসককে নিয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এক গবেষণায় দেখা যায় 55%ই কর্মজীবনে সহিংসতার শিকার হয়েছেন। সে আমার চেম্বারে আসলো, আইসা অতর্কিত একটা আক্রমণ চালাইলো সে। তারপর ওই যে অভিনামের ছেলে, তারপর সিসি ক্যামেরা অফ করে আমাকে মারধর করলো। 10-15 মিনিট আমাকে ওরা ধরা ঘুষি মারলো, মেরে আমার কাছে টাকা দাবি করতেছে, চাঁদা দাবি করতেছে। হামলায় আহত চিকিৎসকের খোঁজ খবর নিতে শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, হামলাকারীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। জড়িত সন্দেহে 4 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। সংঘবদ্ধ চক্রের 7 জনের মধ্যে 4 জনকে সাকসেসফুলি গ্রেফতার করতে সক্ষম হয়েছে আমাদের পুলিশ বাহিনী এবং ডিবি। তারা একজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে, 2 জন, একজন যাত্রাবাড়ি ধনিয়া এলাকায় আর একজন সাতারকোল, আর একজন ঘটনাস্থলে ওই দিনই গ্রেফতারকৃত হয়। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে না পারলে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি পুলিশের প্রশংসা করি, কিন্তু পুলিশের আরও কাজ করা বাকি আছে। আমি শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, চাঁদাবাজদের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছি। মন্ত্রী বলেন, রাতারাতি ধনী হওয়ার জন্যই চাঁদাবাজ ও সন্ত্রাসীরা চিকিৎসকদের টার্গেট করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। ধন্যবাদ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
রাজধানীর তেজগাঁও থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষের সেবা পাওয়ার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে থানার ব্যারাক পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের সার্বিক খাদ্যের মান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দিক নির্দেশনা দেন মন্ত্রী। একই সঙ্গে থানায় কর্মরত পুলিশ সদস্যদের নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সুনির্দিষ্ট সময়সূচি ও কাজের পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেউদ্দিন আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে, চাইলেও এক মাসের মধ্যে সমাধান সম্ভব নয়। ঢাকা চেম্বার আয়োজিত রাজস্ব মুদ্রানীতি বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের সরবরাহ নিশ্চিতের দাবি জানান উদ্যোক্তারা। দেশের অর্থনীতির সার্বিক চিত্র তুলে ধরতে সকালে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI। প্রধান অতিথি অর্থমন্ত্রী জানান, নানামুখী সংকটে আছে অর্থনীতি। আমাদের কপাল হচ্ছে একটা ক্রাইসিস মোমেন্টে সবসময় ক্ষমতায় আসি। ইকোনমি যখন একদম খারাপ অবস্থায় চলে যায়, ডিভাস্টেটেড হয়, তখনই বিএনপি আবার ক্ষমতায় আসে। জ্বালানি সংকট সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী। বলেন, সরকার ন্যূনতম 3 মাসের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে। এছাড়া স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। গ্যাসের একটা বিশাল একটা সমস্যা আমি জানি, ডে টু ডে বেসিসে আমাদেরকে ফেস করতে হচ্ছে। এই জন্য একসাথে আমরা 2, 3, 4টা FSRU নেগোশিয়েট করতেছি। কিন্তু FSRU বললে তো কালকে সকালে হয় না। এটা FSRU নেগোশিয়েট করতে হয়, এটা আসবে, ইনস্টল করবে, এটার সাথে অনেক কিছু জড়িত আছে। সেমিনারে জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ তুলে ধরে শিল্প উদ্যোক্তা ও ব্যাংকাররা জানান, উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় রপ্তানিতে সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। 2026 সালের অর্থ বছরের Q2-তে নেট ইনভেস্টমেন্ট হয়েছে মাত্র $0.46 বিলিয়ন এবং বেসরকারি বিনিয়োগ জিডিপির মাত্র 21%। হাই ইন্টারেস্ট রেট, জ্বালানি সংকট, জমি অধিগ্রহণের জটিলতা এবং নীতিগত অনিশ্চয়তা বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করছে। শুধুমাত্র রেট যদি আমি কমি দিই, আপনার ব্যবসায়ী বন্ধুরা আছেন, আপনারা কি ইনভেস্টমেন্ট করবেন? আমি 0% যদি আপনি ইনভেস্টমেন্ট করবেন না। আজকে যেখানে এনার্জি হ্যাজ বিকাম দ্য মেইন ইস্যু, লোকাল ইনভেস্টর যারা আছেন ওদেরকে আপনি যদি কনজেনারেল অ্যাটমসফিয়ার দিতে না পারেন, এই বিদেশি ইনভেস্টর আসবে না। অর্থনীতিবিদদের মতে, উচ্চ মূল্যস্ফীতির কষাঘাত এবং জ্বালানি সংকট অর্থনীতিকে চাপে ফেলেছে। এর সঙ্গে বেসরকারি বিনিয়োগ ও বিদেশি মূলধনের প্রবাহ কমে যাওয়ার শঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয় প্রয়োজন। 2 ধরনের বড় কষ্ট আছে বাংলাদেশের মধ্যে। একটা হচ্ছে উদ্যোক্তারা যেভাবে আগাতে চায় সেটা পারছে না, আবার সাধারণ মানুষও কষ্টে আছে। তাদের ওয়েজ গ্রোথ ইজ নট কিপিং আপ উইথ ইনফ্লেশন, তার মানে রিয়েল ওয়েজ ইজ স্ট্যাগনেন্ট। ফিসকাল প্রপোজালের সাথে আমাদের যে মনিটারি পলিসি অ্যান্ড ফিসকাল পলিসি, এটার অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা আমি মনে করি যে সেটা ঠিক নাই, এবং আমাদের এইসবগুলোতে আমাদের চিন্তা করতে হবে। এলডিসি থেকে উত্তোলনের পর বাণিজ্যিক সুবিধা ধরে রাখতে আইনি সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দেন ব্যবসায়ীরা। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদও উঠে আসে সেমিনারে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী হৃদয়ে ঢাকা 416 চলচ্চিত্র উৎসব। মধুমিতা সিনেমা হলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রদর্শিত হবে ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসের 13টি উল্লেখযোগ্য সিনেমা। পাশাপাশি চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে 58 জন শিল্পী ও কুশলীকে। ঢাকা শহরের ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ, চলচ্চিত্রের মাধ্যমে ঢাকার সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা এবং নতুন প্রজন্মকে নগর সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হচ্ছে আয়োজনে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। চলচ্চিত্র এবং সংস্কৃতি হচ্ছে সবচেয়ে বড় রাজনীতির মঞ্চ, এবং আমি সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই যে এরকম একটি রাজনৈতিক মঞ্চকে
সাংস্কৃতিক মঞ্চকে তারা বেছে নিয়েছেন এখানকার মানুষকে সচেতন করার জন্য। নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমরা পথ চলব, দেশকে আগিয়ে নিব, এই পুরানো ঢাকার ঐতিহ্যকে সংরক্ষণ করব। আমাদের মধ্যে যেন হৃদয়তা থাকে, ভালোবাসা থাকে, তাহলে এই ফিল্ম ইন্ডাস্ট্রি আবার সেই আগের জায়গায় পৌঁছতে পারবে। গ্রামীণ অর্থনৈতিক রূপান্তর এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের বিকাশ ঘটাতে অর্থায়নের সুযোগ বাড়ানোকে সরকার সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট INM আয়োজিত কম্প্রিহেন্সিভ রুরাল ফাইন্যান্স স্টাডির প্রতিবেদন প্রকাশন অনুষ্ঠানে একথা জানান তিনি। সচিব বলেন, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে প্রান্তিক পর্যায়ে ঋণের সহজলভ্যতা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং স্টার্টআপ ফান্ডের জন্য 2,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থাপিত 3 বছর মেয়াদী গবেষণা প্রতিবেদনে দেখা যায়, দেশের 68% গ্রামীণ পরিবার আনুষ্ঠানিক সঞ্চয় ও 84% ঋণের সুযোগ পেলেও বিমা সীমার আওতায় রয়েছেন মাত্র 17% মানুষ। আর মোবাইলের মাধ্যমে আর্থিক সেবা সুবিধা ব্যবহার করছেন প্রায় 87% মানুষ। ব্যাংকের পাশাপাশি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও ডিজিটাল প্ল্যাটফর্মের সম্মিলিত বিস্তার টেকসই গ্রামীণ রূপান্তরে সহায়তা করবে বলে আশাবাদ জানান গবেষকরা। অপরাধী যেই হোক, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত এক মাদক বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন নৃশংস ঘটনা ও কিশোর গ্যাং কালচারের নেপথ্যে অন্যতম প্রধান কারণ মাদক। তাই একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। মাদকের কুফলটা এবং মাদকের যে ক্ষতিকারকতা সেটা যদি তুলে ধরতে পারেন, আমি মনে করি একেবারে উপজেলা নয়, ইউনিয়ন নয়, ওয়ার্ড নয়, গ্রাম পর্যায়ে মানুষকে সচেতন করা সম্ভব এবং মাদক বিরোধী অবস্থানে নিয়ে আসা সম্ভব। রংপুরের মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে স্বামী স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত 11টায় মাছুয়াপাড়ার মন্দিরের পাশে তালাবদ্ধ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং ছেলে 5ম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, কয়েকদিন থেকেই বাড়িটি তালাবদ্ধ ছিল। ভেতর থেকে গন্ধ পাওয়ায় তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে সিআইডির বিশেষ টিম। তবে এটি হত্যাকাণ্ড কিনা তা এখনো জানা যায়নি। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। উনি এত ঠান্ডা স্বভাবের লোক, কারোর সঙ্গে জোর করে কথা বলে না। জেলা স্কুলের টিচার একজন, গত ডিসেম্বরে উনি রিটায়ার্ড করছে। একটা পরিবারের 4টা প্রাণী, 4টা মানুষকে হত্যা করা হলো। এটা অত নৃশংস হত্যাকাণ্ড আমি আমার জীবনে কখনো শুনিনি এবং দেখিওনি। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রয়োজন রাজনৈতিক চিন্তায় প্যারাডাইম শিফট এমন মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলছেন, মুক্তিযুদ্ধ থেকে 2024 সালের গণ অভ্যুত্থান পর্যন্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন প্রজন্মকেই গড়ে তুলতে হবে নতুন ধারার রাজনীতি। বাংলাদেশ গণতান্ত্রিক জনরাষ্ট্র মঞ্চ আয়োজিত বাংলাদেশ 1971 থেকে 2026 কি হলো ভুল এবং কি করতে হবে, এই শিরোনামে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সেমিনারটি আয়োজন করা হয়। সিপিবি ও বাসুদের নেতারা দ্বিদলীয় রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক ধারা এবং রাষ্ট্র কাঠামো গঠনের আহ্বান জানান। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বললেও অনেক দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নেই। আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সহ রাষ্ট্র সংস্কারের বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। কবি মোহন রায়হানের 70 বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন করা হয়। শনিবার জাতীয় জাদুঘরে এই অনুষ্ঠানে কবির দীর্ঘ সাহিত্যিক, সাংস্কৃতিক ও সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দেশের বিশিষ্ট কবি, লেখক, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহন রায়হান 70 বছর উদযাপন পরিষদের আহ্বায়ক, লেখক ও গবেষক ডক্টর সলিমুল্লাহ খান। জন্মদিন উপলক্ষে সংবর্ধনা গ্রন্থ ও নির্বাচিত 100 কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। নতুন ধারা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন 21 পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা।
শনিবার নতুন ধারা গ্রুপের কর্পোরেট হেডকোয়ার্টার্সে আবাসন শিল্পের সংকট ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। সেখানেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন দুই পক্ষ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নতুন ধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান। সীমান্তবর্তী এলাকার যুব সমাজকে মাদক চোরাচালান সহ সমাজবিরোধী কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যে দক্ষ স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে বিজিবি। শনিবার সকালে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে বিজিবির সেক্টর সদর দফতর দিনাজপুরের উদ্যোগে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণকারী 10 প্রশিক্ষণার্থীর মাঝে সনদ তুলে দেন সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সুল হাসান খান। প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা যেন নিজ উদ্যোগে ফ্রিল্যান্সিং বা স্থানীয় কর্মসংস্থানে যুক্ত হতে পারেন সে বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও উৎসাহ দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।